নাগরিক সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি লায়লা নাজনীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। গোপালগঞ্জে এনসিপি আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষের পর টানা 22 ঘণ্টা কারফিউ শেষে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, তবে এখনো থমথমে অবস্থা, চলছে অভিযান। এখন পর্যন্ত 20 জনকে আটক করেছে যৌথ বাহিনী। গোপালগঞ্জ প্রতিনিধি আশিক জামান অভিকে সাথে নিয়ে অলিল রনের রিপোর্ট। বুধবার জাতীয় নাগরিক পার্টির গোপালগঞ্জে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর টানা 22 ঘণ্টার কারফিউ জারি করে সরকার। শহর জুড়ে দেখা দেয় আতঙ্ক, চরম উৎকণ্ঠায় রাত কাটে গোপালগঞ্জবাসীর। সকাল থেকেই শহর জুড়ে ছিল শুনশান নীরবতা। সড়কের বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ছিল সরব উপস্থিতি। মোড়ে মোড়ে টহলে দেখা যায় পুলিশ। তবে বেলা বাড়ার সাথে সাথে কারফিউ উপেক্ষা করে সড়কে দেখা যায় সাধারণ মানুষ। কেউ বের হয়েছেন জীবিকার তাগিদে, কেউ আবার বের হয়েছেন জরুরি প্রয়োজনে। আমি অনেক লস হয়ে যাবে ঘরে থাকলে, তাই বের হয়েছি। এবং আমরা গরিব মানুষ, ঘরে কাজ না করলে বাদ যায় না। আমার ছোট বেবি আছে 9 মাস বয়সী, ওর হচ্ছে প্যাম্পাস কিনতে হবে। কিসের ভয়? গরিব মানুষের ভয় আছে নাকি? গতকালের সংঘর্ষের পর অভিযান চালিয়ে এখন পর্যন্ত 20 জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। সকালে সেনাবাহিনী গ্রেফতার করেছিল 15 জন, রাতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করতে পারছে। এদিকে সকালে গোপালগঞ্জের পরিস্থিতি পরিদর্শনে এসে ঢাকা রেঞ্জ ডিআইজি জানান, সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে, পুলিশের গাফেলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে। এই যে ঘটনা ঘটলো, এর জন্য শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা ব্যবস্থা নেব। কোনো সন্ত্রাসীকে, দোষীকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। এখন পর্যন্ত এ সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, সেই সাথে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত আহত হয়েছেন 50 জন। অলিউল রনি, নাগরিক, ঢাকা। গোপালগঞ্জ থেকে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আশিক জামান অভি। অভি, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি এখন কেমন দেখছেন, আমাদেরকে জানান। ধন্যবাদ। জানেন যে গতকালকে এনসিপি পদযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে টানা 4 ঘন্টা আওয়ামী লীগ নেতা, স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের পর রাতে কারফিউ জারি, রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছিল। তো এই কারফিউ জারির পরে এই জেলাবাসী কিন্তু একটা আবেগ, একটা আতঙ্ক, উদ্বেগ, উৎকণ্ঠার মধ্য দিয়ে রাত কাটিয়েছে। পরবর্তীতে সকাল সকাল সকালবেলায় জেলা শহরের বিভিন্ন সড়কে একদম শুনশান নীরবতা দেখা গেল। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু জেলা শহরের সড়কগুলোতে সীমিত আকারে যান চলাচল, এবং সাধারণ মানুষ যারা ছিলেন তারা তাদের প্রয়োজন, জরুরি প্রয়োজন ও খেটে খাওয়া মানুষ যারা ছিলেন তারা তাদের জীবিকার তাগিদে বের হয়েছিলেন। তো পরিস্থিতি যদি বলি যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে রয়েছে, টহল দিচ্ছে বিভিন্ন, কিন্তু জেলা প্রশাসন থেকে ঘোষণা করা সকাল রাত 8টা থেকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত, সেই সন্ধ্যা 6টা থেকে আগামীকাল থাকবে, মাঝে দুপুর 12টা থেকে দুপুর 2টা, অর্থাৎ টানা 22 ঘন্টা না হলেও 22 ঘন্টা কারফিউ থাকবে। তাহলে দ্বিতীয় দিনের মতো কারফিউ আবারও সেই বলবৎ হবে বলে আমরা কিছু সময় আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। এছাড়া আরেকটু জানিয়ে রাখছি যে এই ঘটনায় এখন পর্যন্ত 4 জন নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া পুলিশ, সাংবাদিক সহ 50 জন, অন্তত 50 জনের মতো আহত ছিলেন। আর আরেকটু যদি জানিয়ে রাখি যে গতকাল সেনাবাহিনী এবং পুলিশের যে যৌথ অভিযান ছিল, সেই যৌথ অভিযানে এখন পর্যন্ত 20 জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, আইনানুগ যে প্রক্রিয়া রয়েছে সেটি চলমান রয়েছে। আর এখন পর্যন্ত যদি পরিস্থিতি বলি, সেটি হচ্ছে যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে
গতকালের চেয়ে আজ আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেটি আরো বাড়ানো হয়েছিল। আমি আরেকটু জানিয়ে রাখতে চাই যে সকালে পরিস্থিতি পরিদর্শনে এসেছিলেন ঢাকার যে ডিআইজি রয়েছেন মোহাম্মদ রেজাউল মল্লিক, তিনি এসেছেন এবং এছাড়াও ঢাকা বিভাগীয় যে কমিশনার রয়েছেন তিনিও এসেছেন। কিছু সময় পরে এখানে সাংবাদিকদের সঙ্গে তারা প্রেস ব্রিফিং করবে সার্বিক পরিস্থিতি নিয়ে। তো প্রেস ব্রিফিং এর পরে পরবর্তী কি নির্দেশনা দেওয়া হয় বা কি তারা কি বলেন সেটি জানা যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতু। অভি, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আশিক জামান অভি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনায় যারা জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, তদন্ত কমিটি গোপালগঞ্জের ঘটনা তদন্ত করবে। গোপালগঞ্জে বুধবার এনসিপি সমাবেশ কেন্দ্রিক সংঘটিত সহিংসতা ও মৃত্যুর ঘটনায় আবারও রাজনৈতিক অঙ্গনে উত্তাপ ছাড়িয়েছে। এই ঘটনা তদন্তে এরই মধ্যে একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সকালে উপদেষ্টা পরিষদ বৈঠক শেষে গোপালগঞ্জের ঘটনা নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান ঘটনা কেন হলো, কিভাবে মৃত্যুগুলো হলো, সব বিষয়ে তদন্ত কমিটি কাজ করবে। সহিংসতা কারা করলো সেটিও দেখা হবে বলে জানান প্রেস সচিব। তারা পুরো থরলি ইনভেস্টিগেট করবেন, ঘটনাটা কেন হলো, এই পুরো ইয়েতে এটার মানে কিভাবে মৃত্যুগুলো হলো সবগুলোই দেখবেন। এদিকে সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সে তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। গোয়েন্দাদের তো তথ্য ছিল, এত পরিমাণ যে হবে ওই তথ্যটা হয়তো ছিল। আমরা তো নির্দেশনা দিছি ওখানে, এখন ওখানে ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে কোনো দল প্রশ্ন করতে পারে, এ নিয়ে সরকারের বলার কিছু নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। ফরিদপুরের পথসভা থেকে তিনি হুঁশিয়ার করেন, সন্ত্রাসীদের গ্রেফতার না করলে মার্চ ফর গোপালগঞ্জ কর্মসূচি আবার শুরু হবে। ফরিদপুর থেকে আজিজুল হকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জুথি। জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা বুধবার পৌঁছায় ফরিদপুরে। সকালে সার্কিট হাউস এলাকা থেকে শুরু হয় এনসিপির পদযাত্রা। রঙিন ব্যানার, ফেস্টুন আর স্লোগানে মুখর ছিল পুরো শহর। পদযাত্রা ঘিরে শহরে ছিল বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দিনের শেষ দিকে পথসভা থেকে ঘোষণা আসে, পদযাত্রা এবার অগ্রসর হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্য জেলাগুলোর দিকে। দলটির কর্মী সমর্থকরা বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনাই তাদের একমাত্র লক্ষ্য। পরে শহরের জনতা ব্যাংক মোড়ে আয়োজিত পথসভায় নেতৃত্ব দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। বক্তব্যে তিনি সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেন, গোপালগঞ্জে যারা হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেফতার না করা হলে আবারও মার্চ ফর গোপালগঞ্জ ঘোষণা করা হবে। কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, দেশের বর্তমান শাসক গোষ্ঠী গোপালগঞ্জকে প্রতীকী ক্ষমতার কেন্দ্র বানিয়ে রেখেছে। তাই জনগণের সঙ্গে নিয়েই সেই ক্ষমতার সীমারেখা ভাঙতে চায় এনসিপি। মুনিয়া জুথি, নাগরিক, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা, টাঙ্গাইল, চুয়াডাঙ্গা সহ দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন সুলতানা মরিয়ম। গোপালগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে কুমিল্লায় মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এতে যানজট সৃষ্টি হয়, মানুষের ভোগান্তি বেড়েছে।
এই ঘটনায় লালমনিরহাটে ও টাঙ্গাইলে শিক্ষার্থীরা বিচার দাবি করেন। সারা দেশে এই প্রতিবাদে কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক দলগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা তুলে ধরেছেন। পাশাপাশি বিচার দাবি করেন সংশ্লিষ্টরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চুয়াডাঙ্গা, জয়পুরহাট ও নওগাঁয় বিক্ষোভ করেছে যুবদলের নেতাকর্মীরা। তারা বলেন, সরকারের অবহেলায় দেশের পরিস্থিতি খারাপ হচ্ছে। ঐক্যবদ্ধ হয়েছে, সকল পেশাজীবীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। ফ্যাসিস্টের কবর স্নান করা পর্যন্ত এদেশের তরুণ প্রজন্ম ঘরে ফিরে যাবে না, যাবে না, যাবে না। এছাড়াও দেশের বিভিন্ন জেলায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিক্ষোভ মিছিল হয়। সুলতানা মরিয়ম, নাগরিক। পদত্যাগ করলেন ইসলামী ব্যাংক চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ। দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ মাথায় নিয়ে কেন্দ্রীয় ব্যাংক তাকে পদত্যাগ করতে বাধ্য করল। সুশাসন ফেরাতে সংস্কারের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক মাসুদকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেয়। ফলে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ নিয়েও। সাইদ আরমানের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতের সংস্কার এবং পুনর্গঠন উদ্যোগ হাতে নেয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংক। একে একে পুনর্গঠন করা হয় অনেকগুলো ব্যাংকের পরিচালনা পর্ষদ, আর বদল আসে ব্যবস্থাপনা কর্তৃপক্ষে। 2017 সালে রাষ্ট্রীয় মদদে মালিকানা বদল হওয়া ইসলামী ব্যাংক, যার নিয়ন্ত্রণে ছিল চট্টগ্রামের এসালম গ্রুপ, 82% শেয়ার কিনে ব্যাংকটি দখলে নেয় বল প্রয়োগ করে। পুনর্গঠনের আওতায় ব্যাংকটিতে চেয়ারম্যানের দায়িত্ব পান সাবেক ব্যাংকার ওবায়দুল্লাহ আল মাসুদ। আমরা রোডম্যাপটাকে 3টা ভাগে তবে নতুন দায়িত্বের 11 মাস পূর্ণ না হতেই অনিয়ম আর দুর্নীতির নালিশ জমছিল। সঙ্গে আগে থেকেই গুঞ্জন চলা দুবাইতে অর্থ পাচারের তথ্য বেরিয়ে আসতে থাকে। খবর বেরিয়ে আসে তিনি ইসলামী ব্যাংকে যারা ডুবিয়েছেন তাদের সঙ্গে আতাত করছেন। তার যদি আর ব্যক্তিগত অন্য কোনো ইস্যু থেকে পূর্ববর্তী পেন্ডিং ইস্যু থাকে বা নতুন সৃষ্টি কোনো ইস্যু থাকে যেটা ব্যাংকিং নর্মসের বাইরে যে উনি করেছেন, তার দায়ভার তো তাকে নিতে হবে। সেটার সাথে তার 10 মাসের পারফরমেন্সের বিষয়টা আসলে সম্পৃক্ত না। বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করে। ফলে সন্দেহ শক্তিশালী হয় তার অনিয়মের। কেন্দ্রীয় ব্যাংক তাকে ডেকে পদত্যাগ করতে নির্দেশ দেয় এবং তাকে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ভুল সিদ্ধান্ত নিয়েছে এ কথাও বলার সুযোগ নাই, কারণ উনি পারফর্ম করেছে, তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন বিএফও যে সিদ্ধান্ত নিয়েছে এটা অন্য কোনো অভিযোগ তার বিরুদ্ধে থাকতে হবে। তার বর্তমান পারফরমেন্স কিন্তু অন্য অভিযোগ থেকে তাকে নিষ্কৃতি দেয় না। মাসুদ নানা জায়গায় দৌড়ঝাঁপ করে পদ টিকিয়ে রাখতে দেখা করার চেষ্টা করেন বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায়েও। তবে শেষ রক্ষা হলো না, করেছেন পদত্যাগ। আর অতীত রেকর্ড না জেনে কেন্দ্রীয় ব্যাংকের নিয়োগ নিয়ে তাই প্রশ্ন উঠছে। ইসলামী ব্যাংকের কর্মীরা বলছেন সংকট কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে ব্যাংকটি। চেয়ারম্যানের পদত্যাগে বড় কোনো হোঁচট খাবে না তেমনটি মনে করছেন তারা। তবে ওবায়দুল্লাহ আল মাসুদ ব্যাংকের স্বার্থ পরিপন্থী হলে তার শাস্তি চান তারা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। মাত্র 30,000 টাকার ডিম ভাঙার ক্ষতিপূরণে ভাতিজার জন্য প্রাণ দিতে হলো ইব্রাহিমকে। মীমাংসায় বসে বাকবিতণ্ডার এক পর্যায়ে তার বুকে গুলি করে ডিম ব্যবসায়ী সচিব। রাজধানীর মোহাম্মদপুরের এমন ঘটনায় ছোট্ট শিশুকে নিয়ে আহাজারিতে দিন কাটছে স্ত্রী লাইজুর। বুধবার সন্ধ্যায় গাড়ি চালক ইব্রাহিমকে পিস্তল ঠেকিয়ে গুলি করে ডিম ব্যবসায়ী সজীব। মুহূর্তেই সড়কে লুটিয়ে পড়ে দেহ। স্থানীয়রা সজীব আর তার ভাই রুবেলকে অস্ত্র ও মোটরসাইকেল সহ আটক করে তুলে দেয় যৌথ বাহিনীর হাতে। মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে স্ত্রী আর সন্তানকে নিয়ে বসবাস ইব্রাহিমের। ভাতিজা সুজন কাজ করতেন সজীবের ডিমের ব্যবসায়। পরিবহনের সময় ভ্যান উল্টে ডিমের ক্ষয়ক্ষতির ঘটনায় মূলত বুধবার মীমাংসায় বসেন তারা। স্বামীর কোনের পাশে চাই, আমি পাশে চাই, আমার সন্তান এতিম হয়েছে, আমি বিধবা হয়েছি, আমার সন্তানের ভবিষ্যৎ কি হবে এখন? আমার সন্তান কাকে বাবা ডাকবে? বৃষ্টি হইলে পরে আমি ডেলাতে নামা ধরছি আর কি, পরে ডিমের ব্যান্ডটা উল্টে গেছে। হ্যাঁ, উল্টে এমন আপনার মনে 30 থেকে 35,000 টাকার ডিম আর কি নষ্ট হয়েছে। পরে আমার চাচারে গুলি করছে, আমি আমার চাচার পিছিয়ে আসছিলাম। পরে আমার চাচা কয় গুলি করছে রে কেন কনের লগে
আমার চাচার উপরে আমি দোষী। আদাবরের এই ঘটনার 1 ঘন্টার ব্যবধানে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে আলামিন ওরফে পাতা আলামিনকে কুপিয়ে জখম করে হত্যা করে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন পরপর হত্যাকাণ্ডে আতঙ্কিত তারা। ওনারা যে সাথে করে পিস্তল নিয়ে আসছে ব্যাগে করে, আনার পর ওনার 2 ভাই খুব গরম উত্তেজিত। তখন ইব্রাহিমে বলছে যে আপনার ডাকা হয়েছে সমাধান করার জন্য, তো আপনি একাই কথা বলবেন, তাহলে আমাদেরকেও কথা বলতে দেন একটু। ওরা আসলে এরকম উদ্দেশ্য নিয়েই আসছে, 100% উদ্দেশ্য যদি না নিয়ে আসে, এবং কি ওরা 100% সন্ত্রাস। ওরা যদি পিস্তল নিয়ে আসছে, রাইফেল নিয়ে আসছে, তার মানে উদ্দেশ্য করে এবং কি পরিকল্পিতভাবে ওকে মারা হয়েছে। এই সামান্য জিনিস কেন্দ্র করে যদি এত বড় কাজ ওই লোক করতে পারে, তাহলে আরো ওরা হয়তো উপরের লেভেলের লোক। ইব্রাহিমকে হত্যার ঘটনায় গ্রেফতার হয়েছে 2 জন, উদ্ধার হয়েছে 3 রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল। আর মোহাম্মদপুর সহ নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। দাবর এবং মোহাম্মদপুরে 2টো ঘটনা ঘটেছে। এই 2টো ঘটনায় ইতিমধ্যে আপনারা আদাবরে যে ঘটনাটা খুনের ঘটনা ঘটেছে, ওই ঘটনার প্রেক্ষিতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে এবং একটা বিদেশি পিস্তল 3 রাউন্ড গুলি সহ উদ্ধার করা হয়েছে। এর বাইরে মোহাম্মদপুরে যে ঘটনাটা ঘটেছে সেটারও নিয়ে আমরা কাজ করছি। শুধু মোহাম্মদপুর বলতে কথা নেই, সমগ্র ঢাকা মহানগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এদিকে সদ্য বাবা হারানো ছোট্ট শিশুকে নিয়ে আহাজারিতে হাসপাতালের মর্গে দিন কাটছে নিহত ইব্রাহিমের স্ত্রী লাইজু আক্তারের। আমি কোনের পাশে যাই, আর কিচ্ছু চাই না। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। 21 আগস্টে গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি 24 জুলাই পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। দুপুরে সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। শুনানি শুরুতে মামলার পলাতক 2 আসামির পক্ষে কোনো আইনজীবী নিয়োগ না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। পরে পলাতক আসামি হানিফ ও তাজউদ্দিনের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী তাদের যুক্তি উপস্থাপন শুরু করেন। মাননীয় আদালত বলেছেন যে এগুলো আমাদের দেখতে হবে এবং এগুলো আপনি আবার দেখে রেডি হয়ে আগামী বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, নেক্সট 24 তারিখের বৃহস্পতিবারে মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয়েছে। মুন্সিগঞ্জের ধলেশ্বরী শীতলক্ষা মোহনায় নিয়ম না মেনে বালু তোলা হচ্ছে। এতে পশ্চিম মুক্তারপুরে হঠাৎ ভাঙন দেখা দিয়েছে, ফলে অনেক জমি নদীতে তলিয়ে গেছে। ঝুঁকিতে রয়েছে আশেপাশের শিল্প প্রতিষ্ঠান। মুন্সিগঞ্জ থেকে জুয়েল রানার রিপোর্ট, জানাচ্ছেন সুলতানা মরিয়ম। ধলেশ্বরী শীতলক্ষা মোহনায় 1,37,00,000 টাকায় বালুমাটি অপসারণের চুক্তি নেন শহীদুল ইসলাম। চুক্তিতে 10টি ড্রেজারের নির্দিষ্ট পরিমাণ বালু তোলার কথা রয়েছে, তবে তিনি নিয়ম ভেঙে 30টি ড্রেজার দিয়ে বেপরোয়া বালু উত্তোলন করেছেন। এতে নদীর তীরবর্তী এলাকায় আকস্মিক ভাঙন দেখা দিয়েছে। গত 24 ঘন্টায় নদীতে বিলীন হয়ে গেছে বিস্তীর্ণ জমি। শেষ সম্বল হারিয়ে দিশেহারা স্থানীয়রা। খুব আমরা অসহায়, খুব আমরা গরিব, একবার আমরা পথে পড়ে গেছি। ডিজেল যদি বন্ধ না করেন এগুলো সব যাইবো না। এখন যদি এইটা ড্রেজার দিয়ে এই জমিগুলো সব কাটিয়ে নিয়ে যায়, তাহলে তো স্যার এই যে সমস্ত জমি ভাঙতে আমরা সব শেষ হয়ে যাবে স্যার। কি করে খাবো? আমাদের সিস্টেমে যে সম্পূর্ণ নিয়ে যায় আমরা ড্রেজারতে দোয়া করে প্রতিপক্ষ ড্রেজারতে বন্ধ করুক, মাটি কাটা বন্ধ করুক। বিধিমালা অনুসরণ করে বর্ধিত অংশ থেকে বালুমাটি অপসারণ করার কথা জানান সংশ্লিষ্টরা। নদী সুরক্ষায় ড্রেজিং করার সময় সরকার প্রদত্ত নিয়মগুলো মেনে চলা খুবই জরুরি, নয়তো পরিবেশ তো বটেই, নদী সংলগ্ন কারখানাগুলোও হুমকির মুখে পড়বে। সবার মঙ্গলের জন্যই নিয়মের ব্যত্যয় চাই না, এই বিষয়ে সরকারের সদা দৃষ্টি আকর্ষণ করছে। নির্দেশনা অমান্য করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানায় বিআইডব্লিউ এর কর্তৃপক্ষ। এখানে মোবাইল কোডের মাধ্যমে 5টা রেজারকে আমরা তাদের বিরুদ্ধে মামলা দায়ের করছি আমাদের নৌ-নিরাপত্তা ট্রাফিক বিভাগ, এবং আমরা এটা নিয়ন্ত্রণ করার জন্য সার্বক্ষণিক সেখানে আমাদের কর্মকর্তা কর্মচারীদের নিয়োজিত রাখছি। অপরিকল্পিত ও বেপরোয়া বালু উত্তোলনে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ভাঙন ঠেকাতে উদ্যোগ গ্রহণের প্রত্যাশা ভুক্তভোগীদের। সুলতানা মরিয়ম, নাগরিক। এখন এ পর্যন্তই। নাগরিকের খবর ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবাইকে ধন্যবাদ।